সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে আমরা আমাদের আইসিটি বিষয়ে পঞ্চম অধ্যায়ের অর্থাৎ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়ের যে টপিকের উপর আলোচনা করতে যাচ্ছি সেটি হলো অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম। তাহলে আজকের আলোচ্য বিষয় আমাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম। আমরা আজকে এই ক্লাস শেষে কিভাবে একটি সমস্যা সমাধানের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম তৈরি করতে হয় তা আমরা এই ক্লাস শেষে তৈরি করতে পারব। আচ্ছা, এখন আসি, প্রথমে আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট আলোচনা না করে প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। প্রথমে প্রোগ্রাম। আচ্ছা, প্রোগ্রাম কি বা কেন, এর প্রয়োজনীয়তা কি, যে কেন আমরা প্রোগ্রামিং করি। আমরা চলে যাই একটা বাস্তব এক্সাম্পল। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি কি যোগ পারবে, তখন তুমি নিশ্চয়ই উত্তর দিবে যে হ্যাঁ পারবে। বললাম যে দুটি সংখ্যার যোগ পারবে কিনা, তুমি বলবে যে পারবো। ধরো দুটি সংখ্যা, একটি সংখ্যা হলো 5, আরেকটি সংখ্যা ধরো 7। তোমাকে বললাম এই দুটি যোগ করো, তুমি পারবে কিনা, তুমি পারবো। ফলাফল কি বলবে? তুমি বলবে যে যোগফল হয় 12। এখন তোমাকে যদি বলি যে 75.345 এর সাথে 83.674 এরকম দুটি সংখ্যা যোগ করো, তখন তুমি বলবে পারবে। তবে প্রথম যে যোগটি এবং সেকেন্ড যে যোগটি, দুইটার মধ্যে একটু পার্থক্য হবে। কিরকম? প্রথম যোগটি করতে গিয়ে তুমি অনায়াসে খুব দ্রুতই বলে ফেলবে যে 5 এবং 7 যোগ করলে 12 হয়। কিন্তু যখন তুমি দ্বিতীয় যোগটি করতে যাবে, তখন তোমার প্রথম যোগের চেয়ে একটু সময় বেশি লেগে যাবে এবং দেখা যাবে যদি এর থেকে আরো বড় ধরনের যোগ হয়, তখন আরো সময়টা বেশি লেগে যাবে, এমনকি ভুল হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এখন চলে আসি আমরা ক্যালকুলেটরের ক্ষেত্রে। সেটা মোবাইলের অ্যাপস ক্যালকুলেটর সেটা হতে পারে, বা ক্যালকুলেটরের ক্ষেত্রে যদি আমরা বলি, প্রথমে আমি দিলাম 5 এবং 7 যোগ, সেও তৎক্ষণাৎ উত্তর দিয়ে ফেলবে। তারপর আমি ওই 75 পয়েন্ট সামথিং এবং 83 পয়েন্ট সামথিং দিলাম। দেওয়ার পর যোগ করতে দেওয়া হলো। ক্যালকুলেটর প্রথম 7 এবং 5 যোগ করতে যতটুকু সময় নিছে, পরের যোগটি করার জন্য একই সময়, অর্থাৎ সময়ের কোনো পার্থক্য হয়নি। আর এই ক্ষেত্রে যদি আমার ক্যালকুলেটর সব ঠিকঠাক থাকে, তাহলে দেখা যাবে যে একদম নির্ভুল আনসার আমাকে দিবে। অর্থাৎ আমি ইনপুট দিতে, আমি ডাটা দিতে যদি ভুল না করি, তাহলে একজাক্ট আমাকে ফলাফল দিবে। তাহলে দেখো, যন্ত্র এবং মানুষ এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স হয়ে গেল। মানুষের ক্ষেত্রে বড় ধরনের কোনো ক্যালকুলেশন সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের একটু সময় বেশি লেগে যায়, আর মানুষের ক্ষেত্রে বড় ধরনের ক্যালকুলেশন করতে গিয়ে দেখা গেছে যে ভুল হওয়ার প্রবাবিলিটি বা পসিবিলিটি থেকে যায়। কিন্তু যন্ত্রের ক্ষেত্রে আমরা দেখলাম যে নির্ভুল, নিখুঁত এবং দ্রুত গতিতে সমস্যার সমাধান করে। আর এই কারণেই এখন আমরা যান্ত্রিক হতে যাচ্ছি, যন্ত্র নির্ভর হতে যাচ্ছি। এখন প্রশ্ন হলো যে এই যন্ত্রের মধ্যে তাহলে অবশ্যই কোনো নলেজ বা বুদ্ধি আছে। আমাদের যেমন বা তোমার যেমন বুদ্ধি আছে,
ঠিক তেমনি যন্ত্রের মধ্যে বুদ্ধি আছে। আমাদের বুদ্ধিটা প্রাকৃতিক সৃষ্টিকর্তা প্রদত্ত ন্যাচারাল ইন্টেলিজেন্স, আর যন্ত্রের মধ্যে যে বুদ্ধিটা আছে সেটা মানুষ দ্বারা সৃষ্ট। এই কারণে তার বুদ্ধিকে বলি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ এই বুদ্ধিটা মানুষই যন্ত্রের মধ্যে তৈরি করে রেখে দিয়েছে এবং ওই বুদ্ধির মাধ্যমে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে দিচ্ছে। যেমন ক্যালকুলেটরের ক্ষেত্রে সেই হিসাব নিকাশ করে দিচ্ছে। এখন ওই কৃত্রিম বুদ্ধিমত্তা, ওইগুলোকেই আমরা বলতেছি প্রোগ্রাম, আমরা সফটওয়্যার বলতেছি। এখন ওই প্রোগ্রাম, ওই কৃত্রিম বুদ্ধিমত্তা বা সফটওয়্যার, ওর ব্যাকএন্ড আসলে কি আছে? ওর ব্যাকএন্ড আসলে মূলত আছে কিছু লেখালেখি। এই লেখালেখি এগুলোর সমন্বয়ই হলো আসল প্রোগ্রাম। অর্থাৎ প্রোগ্রাম হলো যে সুনির্দিষ্ট কিছু নির্দেশনার সমষ্টি, আর ওই নির্দেশনার সমষ্টির মাধ্যমে কি করে যে কোনো একটা সমস্যার সমাধান করে ফেলে। তাহলে প্রোগ্রাম এর সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে প্রোগ্রাম হলো কোনো সমস্যা সমাধানের জন্য যন্ত্রের বোধগম্য ভাষায় কিছু নির্দেশনার সমষ্টি হলো আমাদের প্রোগ্রাম। তো আমরা এখন প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহার করব না, এখন আমরা চিন্তা করব কিভাবে প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা হয়। আমাদের এই অধ্যায়ের মূল লক্ষ্য হলো যে হাউ টু ক্রিয়েট এ প্রোগ্রাম, কিভাবে একটা প্রোগ্রাম তৈরি করতে হয়, কিভাবে প্রোগ্রাম লিখতে হয়, কিভাবে সফটওয়্যার তৈরি করতে হয়, এই সম্পর্কে আসলে মূলত জানব। তাহলে আমরা এক কথাই যদি বলি, প্রোগ্রামের ব্যাকএন্ডের পিছনে আমাদের কি আছে? একগুচ্ছ নির্দেশাবলী বা কিছু লেখালেখি। এখন এই লেখালেখি যন্ত্রের বোধগম্য ভাষায় লেখালেখি। এখন যন্ত্রের বোধগম্য ভাষা কি? আমরা এগুলো ক্লাসে অনেকটা আলোচনা করছি। আজকের এই আলোচনাটা শুধু আমাদের একাদশ শ্রেণীর নয়, একাদশ দ্বাদশ উভয় শ্রেণীর জন্য। এই আলোচনাটা একাদশ শ্রেণীর ক্ষেত্রে প্র্যাকটিক্যালি অনেকটা কাজে লাগবে, আমরা যেহেতু এই ওদের বাদ দিয়ে দিয়েছি। কিন্তু দ্বাদশ শ্রেণীর জন্য প্র্যাকটিক্যাল থিওরি উভয় ক্ষেত্রে কাজে লাগবে। তো আমরা প্রোগ্রাম, তাহলে প্রোগ্রাম লেখার ক্ষেত্রে যন্ত্রের বোধগম্য ভাষা কি আমরা একটু আলোচনা এগুলো ক্লাসেও করেছি, এখন আবার বলি। যন্ত্রের বোধগম্য অনেক ভাষা আমাদের আছে। প্রথম দিকে যেমন 0 আর 1 দ্বারা লিখিত ভাষা ছিল। প্রথম যখন মানুষ প্রোগ্রাম লিখত 0 আর এবং 1 দিয়ে, সেগুলোকে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা বলা হতো, তারপরে অ্যাসেম্বলি ভাষা। তবে আমরা এই ইন্টারমিডিয়েট লাইফে যে ভাষা সম্পর্কে শিখব এবং যে ভাষা শিখে আমরা প্রোগ্রাম লিখব, সেই ভাষাটি হলো সি প্রোগ্রামিং ভাষা। তাহলে প্রোগ্রাম হলো সুনির্দিষ্ট কিছু নির্দেশাবলীর সমষ্টি। আর এই প্রোগ্রাম লেখার ভাষা হিসেবে আমরা একটা ভাষা সিলেকশন এই ইন্টারমিডিয়েট লেভেলে করেছি, সেই ভাষার নাম হলো সি। তাহলে ভাষার নাম সি। আচ্ছা, এখন এই সি ভাষার মাধ্যমে আসলে মূলত আমরা প্রোগ্রাম তৈরি করব। এখানে প্রোগ্রাম সম্পর্কে মোটামুটি আলোচনা হলো। এখন আসি অ্যালগরিদম ও ফ্লোচার্ট, এই বিষয়টা কি। আমরা চলে যাব অন্য একটা এক্সাম্পল। ফর এক্সাম্পল, আমরা একটা প্রোগ্রাম থেকে বের হয়ে আসি। ধরো তুমি এক কাপ চা তৈরি করবে, তাহলে মূল লক্ষ্যটা হলো আমাদের কি? এক কাপ চা তৈরি। এখন এই এক কাপ চা তৈরি করার প্রসিডিউরটা কি হতে পারে? যদি কেউ এক কাপ চা কখনোই তৈরি করে না থাকে, তাহলে এটাই তার জন্য অনেক জটিলতা। কিন্তু সে যদি নিয়ম কানুনটা জানে, সে কিন্তু অনায়াসে চাটা তৈরি করতে পারবে। নির্দেশাবলী কি হতে পারে? বিভিন্নভাবে চা তৈরি করা যেতে পারে। ধরো আমি পানি গরম করলাম কেটলিতে, কাপের মধ্যে আমি চা পাতিটা নিলাম, পানিটা ফোটানো হয়ে গেলে ফোটানো পানিটা ওই কাপের মধ্যে চা পাতি নিয়ে ফেলছি। এখন ওই গরম পানিটা কাপের মধ্যে দিয়ে নাড়া দিলাম।
তারপর একটু চিনি দিয়ে আমি নাড়া যদি দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের 1 কাপ চা তৈরি হয়ে যাবে। যদি কেউ কখনো চা তৈরি করে না থাকো, তাহলে আমি যে প্রসিডিউর বলে দিলাম, এই প্রসিডিউরের মাধ্যমে তুমি চা তৈরি করতে পারো। তাহলে দেখো, মূল লক্ষ্য চা তৈরি করা, কিন্তু এই যে আমরা প্রসিডিউর বা নির্দেশনা বললাম, এই নির্দেশনা তোমাকে কি করলো, চা কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাকে হেল্প করলো। আমরা যেটাকে নির্দেশনা বলতেছি, আইসিটির ভাষায় আমরা তৈরি করব মূলত প্রোগ্রাম, আর এখানে বললাম 1 কাপ চা তৈরি করা। আইসিটির ভাষায় এই নির্দেশাবলীকে বলা হয় অ্যালগরিদম। তাহলে আমরা যে প্রসিডিউর বা যে নিয়মটা বলেছি, সেগুলো আসলে কি বলেছি, অ্যালগরিদম আমরা বলেছি। আর এই চা বানানোর প্রক্রিয়াটা যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, আইসিটির ভাষায় যদি বলি, সেটাকে বলবো আমরা ফ্লোচার্ট। তাহলে প্রোগ্রাম তৈরির নির্দেশাবলী তৈরির আগে যে নির্দেশাবলী লেখা হয়, সেই লিখিত রূপকে বলতেছি আমরা অ্যালগরিদম, আর সেটাকে যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি, সেটাকে বলবো ফ্লোচার্ট। আর সি ভাষায় যা আমরা লিখব, সেটাকে বলবো আমরা প্রোগ্রাম। তো আজকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে, একটা সমস্যা সমাধানের মাধ্যমে কিভাবে অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম লিখতে হয়। তো সমস্যাটি আমি লিখছি। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করা অ্যালগরিদম ফ্লোচার্ট ও প্রোগ্রাম লিখো। সরি, আচ্ছা, এখন প্রথমে আমরা একসাথে তিনটাই লিখব। অ্যালগরিদম, তারপর ফ্লোচার্ট, তারপর এখানে লিখতেছি আমরা প্রোগ্রাম। আচ্ছা, যদি বলা হয় দুটি সংখ্যা যোগ করার প্রসিডিউর বা নির্দেশাবলী কি হতে পারে, যদি তোমাকে বলি তুমি কি যোগ পারবে, তুমি বলতে পারবো, তাহলে প্রথমেই তুমি প্রশ্ন করবে যে স্যার সংখ্যা দুটি বলেন। আমি সংখ্যা দুটি বললাম 5 এবং 7। তারপর তুমি 5 এবং 7 তুমি নিয়ে সেটা তুমি তোমার ব্রেনে ক্যালকুলেট করবে, প্রসেস করবে, তারপর ফাইনালি বলবে যে ফলাফল হয় 12, তারপর শেষ। তাহলে প্রথমে যদি তোমাকে বলা দুটি সংখ্যা যোগ, প্রথমে তুমি কি করবে, দুটি সংখ্যা আমার কাছ থেকে নিবে, তুমি নিলা ইনপুট, তারপর ক্যালকুলেট করলা, প্রসেস করলা, তারপর ফলাফল বলে দিলাম। তার ইনপুট, প্রসেস এবং আউটপুট, মূলত 3টা স্টেপ এই দুটি সংখ্যা যোগ করার জন্য। আবার দেখা গেছে, যেমন আমরা বললাম চা বানানোর যে প্রসিডিউর আমি বললাম, যদি আমরা ভাত রান্না করি সেই প্রসিডিউর কি একই হবে? না, ভিন্ন হবে। তাহলে দুটি সংখ্যার যোগের জন্য যতটুকু হবে, যদি একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বিয়োগ করি তাহলে ভিন্ন হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দুটি সংখ্যা যোগের জন্য অ্যালগরিদম লিখব। তো আমরা একটু দুঃখিত যে আজানের জন্য 2 মিনিট বিরতি নিচ্ছি।
এই অ্যালগরিদম, এই প্রসিডিউর তুমি বাংলাতেও লিখতে পারো, তুমি ইংরেজিতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি ইংরেজিতেই লিখতেছি। বাংলায় যদি লেখো ধাপ, ইংরেজিতে সেটা কি লিখবো আমরা? স্টেপ 1। প্রথমে স্টার্ট, আমরা শুরু করলাম। স্টেপ 2 ইনপুট। ওই যে আমি বললাম দুটি সংখ্যা, এখন আমি বলেছিলাম 7 এবং 5। যদি 7 এবং 5 বলি তাহলে ফিক্সড হয়ে গেল আমাদের ওই 7 এবং 5-এরই অ্যালগরিদম। কিন্তু আমরা চাচ্ছি যে কোনো দুটি সংখ্যার জন্য আমরা যোগ নির্ণয় করব। এই কারণে আমরা ভেরিয়েবলাইজ করলাম। প্রথম সংখ্যাটি ধরে নিলাম আমরা a, দ্বিতীয় সংখ্যাটিকে ধরে নিলাম আমরা b। তারপরে কি করব? আমরা ক্যালকুলেট করব। স্টেপ 3 সাম ইকুয়াল a প্লাস b, অর্থাৎ এই দুটো সংখ্যা আমরা কি করব? যোগ করে যোগফলটা রাখলাম আমরা কার মধ্যে? সামের মধ্যে। স্টেপ 4 প্রিন্ট সাম, অর্থাৎ ফলাফলটা আছে আমাদের কার মধ্যে? সামের মধ্যে। প্রিন্ট মানে প্রিন্ট করে ফেলা, বা ফলাফলটি হলো, আমরা প্রিন্ট না লিখে আউটপুট সামও লিখতে পারি। তো আমাদের বইতে, বেশিরভাগ বইতে লেখা প্রিন্ট সাম, এই প্রিন্ট সামই লিখি। এরপর তো আমাদের কোনো কাজ নেই, তাহলে শেষ। স্টেপ 5 শেষ করে নিয়ে ই। তাহলে মূলত স্টেপ কিন্তু 3টি, আর এটা শুরু, এখানে শেষ। ইনপুট নেওয়া, তারপর কি করা? দুটির সঙ্গে যোগ, ক্যালকুলেট করা, তারপর কি? ফলাফল প্রকাশ করা। 3টি সংখ্যা যদি হতো তাহলে কি করতাম? ইনপুট নিতাম a b c, সাম ইকুয়াল কি হতো? a প্লাস b প্লাস c, প্রিন্ট সাম। যদি বিয়োগ হতো তাহলে আমরা কি করতাম? স্টার্ট, ধরলাম একটি সংখ্যা a আরেকটি সংখ্যা b, আমি মনে মনে ধরে নিলাম এটা বড়, তাহলে a মাইনাস, অপারেটর বা চিহ্নটা চেঞ্জ হয়ে যেত, মাইনাস b। যেহেতু বিয়োগ, তাহলে বিয়োগ যোগের ইংরেজি সাম বা সামেশন, বিয়োগের ইংরেজি সাবট্রাকশন। সাবট্রাকশনের স্পেলিং এ বানানে দেখা গেছে প্রথম এস ইউ বি। তো সংক্ষেপে যদি সাবট্রাকশনের পুরোটা না নিয়ে যদি সংক্ষেপ করে লিখি তাহলে কি হবে? এস ইউ বি, তারপর প্রিন্ট সাব। তাহলে এইভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড় নির্ণয় আমরা কিন্তু পারব। তো আমি দেখি ক্লাস শেষে তোমাদেরকে এই হোমওয়ার্কটা দিয়ে দিব। আপাতত যোগেরটা দেখো। এখন আসে ফ্লোচার্ট। ফ্লোচার্ট মানে আমরা বলছি শুরুতেই যে এটা মানে হলো আমাদের চিত্র। এখন কোন চিত্রগুলো ব্যবহার হবে বা কোন সাংকেতিক চিহ্নের বিনিময়ে আমরা ফ্লোচার্টকে প্রকাশ করব? আমাদের গণিতের জ্যামিতির কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করব এই ফ্লোচার্ট তৈরি করার ক্ষেত্রে। তো আমাদের বইতে অনেক চিহ্ন আছে, তার মধ্যে একদম গুরুত্বপূর্ণ 6টি চিহ্ন আমি লিখে দেব, তোমরা খাতা কলম নিয়ে লিখে ফেলবে। তার ফ্লোচার্ট টাইটেলটা তো এরকম যে ফ্লোচার্ট তৈরিতে বা তৈরির জন্য প্রয়োজনীয় চিহ্ন। তার ফ্লোচার্টে প্রয়োজনীয় চিহ্ন, অর্থাৎ ফ্লোচার্টের প্রয়োজনীয় চিহ্ন। আচ্ছা, এরকম ডিম্বাকৃতি, এটা দ্বারা আমরা যেটা প্রকাশ করব সেটি হলো স্টার্ট এবং স্টপ। বাংলায় যদি লিখি শুরু অথবা শেষ। তারপর সামান্তরিক, গণিতের সামান্তরিক যেটাকে বলতেছি, এটা আমরা ইনপুট এবং
এই ক্ষেত্রে ব্যবহার করব। গণিতে যেটা, এটা কিন্তু সামান্য, গণিতে যেটা আমরা আয়তক্ষেত্র বলি, এটা এখানে প্রক্রিয়াকরণ, প্রসেসিং, প্রক্রিয়াকরণে ব্যবহার, ঠিক আছে। তারপর গণিতে যেটা এরকম ডায়মন্ড আকৃতি, কোন সিদ্ধান্ত যদি নিতে হয়, কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করব। এটা 4 বাহুর সমান, 8 করার ক্ষেত্রে একটু। তারপর এরকম গোল, এটা ডিম্বাকৃতি, এরকম যদি গোল থাকে, ঠিক আছে, সেটাকে বলবো আমরা সংযোগ। কোন সংযোগ যদি প্রয়োজন পড়ে, সংযোগ। তারপর এরকম অ্যারো, তীর চিহ্ন, এইটা ব্যবহার করব আমরা প্রবাহের দিক, কোন কাজের পর কোন কাজ। আচ্ছা, তাহলে আবার ডিম্বাকৃতি হলো শুরু অথবা শেষ, এর জন্য ডিম্বাকৃতি। সামান্তরিক ইনপুট এবং আউটপুটের জন্য, আয়তক্ষেত্র প্রক্রিয়াকরণের জন্য, এরকম ডায়মন্ডাকৃতি সেটা সিদ্ধান্তর জন্য, এরকম একদম গোল সার্কেল সংযোগের জন্য, আর তীর চিহ্নগুলো হলো প্রবাহের দিক। আমরা এই চিহ্নগুলো ব্যবহার করে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগফল নির্ণয় করার জন্য আমরা অ্যালগরিদম লিখেছি। আমরা এবার ফ্লোচার্টটা লিখে ফেলব। সরি, আমরা অ্যালগরিদম দেখে দেখে ফ্লোচার্টটা লিখব। তাহলে প্রথমে আসে শুরু। শুরুর জন্য আমরা কি বলেছিলাম, এরকম ডিম্বাকৃতি, এর মধ্যে লিখে দিলাম আমরা স্টার্ট। ইনপুট, আমরা ইনপুটের জন্য কোন চিহ্নটা ব্যবহার করেছিলাম, আমরা ইনপুট এবং আউটপুট এর জন্য ব্যবহার করেছিলাম এরকম সামান্তরিক। তাহলে ইনপুট, তারপর প্রক্রিয়াকরণ, যোগ করা, এটা একটা কাজ। তাহলে শুরু, ইনপুট, এই কাজের জন্য আমরা ব্যবহার করব কি, আয়তক্ষেত্র। সাম ইকুয়াল a প্লাস b। প্রিন্ট সাম, অর্থাৎ এটা কি ফলাফল প্রকাশ, অর্থাৎ আউটপুট। তাহলে আউটপুটের জন্য কোন চিহ্ন হবে, আউটপুটের জন্য, ইনপুটের জন্য সামান্তরিক, আউটপুটের জন্য আমরা ব্যবহার করব সামান্তরিক। তারপর শেষ, আমরা জানি শুরু এবং শেষের জন্য ব্যবহার করব ডিম্বাকৃতি, ঠিক আছে। তাহলে যদি আমাদের তিনটি সংখ্যার যোগ হতো তাহলে কি করতাম, স্টার্ট, ইনপুট a b c, সাম ইকুয়াল a প্লাস b প্লাস c, প্রিন্ট সাম। বিয়োগ যদি হতো, স্টার্ট, ইনপুট a b, দুটি সংখ্যার মধ্যে যদি বিয়োগ হয়, সাম না লিখে তখন কি ব্যবহার করব, সাব, সাবট্রাকশনের সাব, a মাইনাস b, প্রিন্ট সাব। এইভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড় নির্ণয় করতে পারবো না, পারবো। এখন আসি প্রোগ্রাম। প্রোগ্রাম লেখার যে গ্রামার, আপাতত আমি তোমাদেরকে গ্রামার নিয়ে আলোচনা করব না। আমরা দেখে দেখে প্রোগ্রাম লেখার অভ্যাসটা করে তারপর আমরা 1-2টা ক্লাস পরে গিয়ে এই প্রোগ্রামের গ্রামার সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। আপাতত আমি একটা প্রোগ্রাম লিখে দিব, তোমরা দেখে দেখে, আমি হোমওয়ার্ক দিয়ে দিব 4 থেকে 5টি প্রোগ্রাম, তোমরা দেখে দেখে শুধু লিখবে। তারপর আমরা একটু অভ্যস্ত হয়ে গেলে এর গ্রামার নিয়ে বা সি প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দুটি সংখ্যার যোগ করার প্রোগ্রাম লিখো। পরীক্ষায় যদি এরকম আসে প্রোগ্রাম লিখো, তাহলে প্রথমেই আমরা একটা স্কেলেটন বা একটা স্ট্রাকচার দাঁড় করাই।
include stdio dot h int main সেকেন্ড ব্র্যাকেট এখানে লিখলাম return 0 সেকেন্ড ব্র্যাকেট সরি এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, প্রোগ্রাম লিখে যদি পরীক্ষায় আসে তাহলে আমাদের এতটুকু লিখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা প্রোগ্রাম লিখব, মানে এই কথাটা যদি উল্লেখ থাকে তাহলে আমরা এতটুকু লিখবই। এরপর আমাদের কাজ অনুযায়ী এর ভিতরে আমরা লিখব, আমরা দুটি ধনাত্মকপূর্ণ সংখ্যার যোগ করব। তো প্রোগ্রাম বলতে এটা কিরকম হবে, অর্থাৎ এই প্রোগ্রামটা রান করলে আমাদের ফলাফল কেমন হবে সেটাকে আগে চিন্তা করে আমাদের প্রোগ্রাম লিখতে হবে। অর্থাৎ প্রোগ্রামে আমি ক্যালকুলেটর অ্যাপস বলো বা সফটওয়্যার ক্লিক দিলাম, দেওয়ার সাথে সাথে আমাকে যদি দেখায় এরকম এন্টার ফার্স্ট নাম্বার, তাহলে ভালো হয় না? তারপর এন্টার সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বারে যাকে ফার্স্ট নাম্বার দেবো, সেকেন্ড নাম্বারে যাকে সেকেন্ড নাম্বার দেবো, তারপর ক্যালকুলেট করবে, তারপর দেখাবে যে টোটাল সাম ইজ এত। তাহলে এইভাবে আমরা প্রোগ্রামের ফলাফল পেতে চাই। তাহলে প্রথমে আমরা লিখব printf enter first number, ঠিক আছে? scanf %d and %a দিলাম। যখন আমরা a দিয়ে দেব এখানেও a লিখে ফেলব। যদি %d হয় তাহলে int, আর %d int ব্যবহার করা হয় পূর্ণ সংখ্যার জন্য। যদি ভগ্নাংশ হয়ে যায় তাহলে f, আর এখানে তখন এখানে হয়ে যাবে ফ্লোট। আচ্ছা, তারপর আসি সেকেন্ড নাম্বারে। একটা ইনপুটের জন্য এতটুকু, একটা ইনপুটের জন্য আমাদের এতটুকু আমরা পরে আইডেন্টিফাই করতেছি। printf enter second number, scanf %d and %b, আমাদের এখানে b। এতটুকু হলো আমাদের প্রথম একটি সংখ্যা নেওয়ার জন্য, আর এতটুকু হলো আমাদের দ্বিতীয় আরেকটি সংখ্যা নেওয়ার জন্য। অর্থাৎ এই ইনপুটের জন্য আমাদের এই টোটাল 4 লাইন লেখা, এটাকে 2 লাইনেও লেখা যায়, আমরা পরবর্তী ক্লাসে দেখব। এরপরে কাজ হলো আমাদের এইটার জন্য আমরা লিখলাম sum equal a plus এখানে আমাদের sum, তারপর ফলাফল printf sum equal %d, তারপর রিটার্ন 0। আমরা এখানে একটু জায়গা একটু করি, রিটার্ন 0। আচ্ছা, এই প্রোগ্রামটি রান করলে আমাদের ফলাফল কি হবে? প্রথমে এরকম দেখাবে এন্টার ফার্স্ট নাম্বার, আমরা দিলাম ধরো 5, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমাদের না দেখা যায়, আমি একটু করে লিখছি, একটু ছোট করে লিখি ফার্স্ট কথাটা। নাম্বার, এটা হলো সম্ভবত সেমিকোলন। আচ্ছা, তারপর দেখাবে এরকম এন্টার, এখানে তাহলে ওইভাবে ফলাফল আসবে। সেকেন্ড নাম্বার আমি দিলাম 7, তারপর দেখাবে
আমরা যদি এন্টার প্রেস করব তখন দেখাবে সাম ইকুয়াল 20। আচ্ছা, তাহলে ইনপুট দুইটার জন্য 4 লাইন, তিনটা যদি 6 লাইন, প্রসেসিং যা আছে তাই, তখন তিনটার জন্য যদি হইতো সাম ইকুয়াল a প্লাস b প্লাস c, ফলাফল এইভাবে। যদি বিয়োগ হয় তাহলে সাম না লিখে সাব হবে a মাইনাস b, প্রিন্ট সাব হবে, ঠিক আছে। গুণন হলে তখন গুণনেরই করবে। তবে গুণনের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা তো গুণন জানি এরকম ক্রস না, অথবা বীজগণিতের ডট না, এই দুইটার কোনোটাই হবে না। প্রোগ্রামিং এর মধ্যে গুণন হবে এরকম স্টার চিহ্ন, ভাগ চিহ্ন এইভাবে হবে না। ভাগ চিহ্নটা আমরা এরকম যেটা ব্যবহার করছি এটা, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে গুণন যদি হয় a স্টার b, ভাগ যদি হয় a ভাগ b, এটা হচ্ছে বীজগণিতের মধ্যে আমাদের লিখতে হবে। তাহলে আমরা গুণ ভাগেটা আমি লিখে দিলাম। আচ্ছা, এখন পরীক্ষায় কিভাবে আমাদের প্রশ্ন আসবে? পরীক্ষায় উদ্দীপক একটা গল্প থাকতে পারে, যে কোনো একটা গল্প থাকতে পারে, গল্পের শেষে এরকম প্রশ্ন। বেশিরভাগ প্রশ্নে হয় অ্যালগরিদম, আদারওয়াইজ ফ্লোচার্ট, আদারওয়াইজ প্রোগ্রাম। অর্থাৎ গতে ধরা অ্যালগরিদম, ঘতে ধরা প্রোগ্রাম, বা গতে ফ্লোচার্ট, ঘতে প্রোগ্রাম, এরকম করেই আসলে বেশি আসে। তো পরীক্ষায় এখানে এরকম করে আসতে হবে, গল্পের শেষে গতে আসলে যে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য, উপরে উদ্দীপকের আলোকে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য, পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম লেখো, তখন তোমরা এই অ্যালগরিদম লিখে দিবে। ঘতে আসলে যে উদ্দীপকের আলোকে সি ভাষায় একটা প্রোগ্রাম লেখো, তখন প্রোগ্রামটা তোমরা এইভাবে লিখে দেবে, ইভেন ফলাফল সহ তোমরা দেখিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি শুধু দুটি সংখ্যার মধ্যে কিভাবে যোগফল নির্ণয় করতে হয় সেটা আমরা দেখাই দিলাম, যে যোগফল নির্ণয় করতে কিভাবে অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম লিখতে হয় সেটা আমরা দেখাইলাম। তোমরা বাসায় এই অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রামের আলোকে কিছু হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিব, তোমরা খাতায় লিখে রাখো। এই হোমওয়ার্কগুলো তোমরা বাসায় করবে। আমি অলরেডি হোমওয়ার্কের কিছু কাজ কিভাবে করবে বলেই দিয়েছি, যেমন বিয়োগের ক্ষেত্রে বলেছি, গুণনের ক্ষেত্রেও বলেছি, ভাগের ক্ষেত্রেও বলেছি। আমি জাস্ট অনেকটাই বলে দিয়েছি, তোমরা এগুলো এখন খাতার হোমওয়ার্কটা লিখে রাখো, সেগুলো একটু খাতার মধ্যে প্র্যাকটিস করতে হবে, লিখবে। তোমরা আপাতত প্রোগ্রামগুলো দেখে দেখেই, এই প্রোগ্রাম দেখে দেখেই আরো প্রোগ্রামগুলো লেখার চেষ্টা করবে। সেক্ষেত্রে একটু সমস্যা হবে, সামের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে সাম, বিয়োগের ক্ষেত্রে সাবট্রাকশন, গুণনের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন, মাল্টি লিখলাম সংক্ষেপে। তুমি যে কোনো কিছু লিখতে পারো, ভাগের ক্ষেত্রে DIV লিখতে পারো, ঠিক আছে। তো আমি অনেকটাই বলে দিছি, জাস্ট তোমরা গুছিয়ে এগুলো লিখবে। লেখার পর সেখানে লিখতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে সেগুলো আমাকে জানাবে মেসেঞ্জারে। অনেকে আমাকে মেসেঞ্জারে নক দিয়েছে, হোমওয়ার্কগুলো আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি দেখে দিয়েছি। অনেকে আবার মোবাইলের মধ্যেও কোডিং সি নামক একটা এডিটর আছে, সেখানে রান করেও দেখাইছে। সেখানে মানে প্রিভিয়াস এই সেকেন্ড ইয়ারে যাদের অনেক প্রবলেম পড়লে এগুলো দেখায়। গতকালও একটা দেখলাম, তো তখন আমি সেটা আবার কোথায় ভুল সেটা দেখে দিয়েছি। তো অনেকে, আমি অর্ধেক দিনের এর আগে ক্লাস নিয়েছিলাম, অনেকে আমাকে দেখাইছে। তো আজকের ক্লাসের হোমওয়ার্কটা তোমরা বাসায় করবে, সেখানে প্রবলেম ফেস করলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো সমাধান দিয়ে দিব ওভার ফোন বা মেসেঞ্জারে। তো এখন সবাই একটু হোমওয়ার্কটা লিখো। HW 1 নাম্বার যোগ, এটা তো আমরা করিয়ে দিছি। দুটি সংখ্যার মধ্যে বিয়োগ, তিন নাম্বার দুটি সংখ্যার মধ্যে গুণ, এটা তোমরা করবে। একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দ্বারা ভাগ, এটা তোমরা করবে।
তিনটি সংখ্যার যোগ, এটা তোমরা করবে। তারপর 6 নাম্বার গড় নির্ণয়। দুটি সংখ্যার মধ্যে কিভাবে গড় নির্ণয় করতে হয়। এখানে আমরা দুটি সংখ্যার যোগটা আমরা করে দিয়েছি, বাকি এই 5টি তোমার হলো করতে হবে। করতে গিয়ে প্রবলেম করলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। এই 5টি প্রবলেম তোমরা সলভ করবে, ঠিক আছে। আর আপাতত বলেছি তোমরা দেখে দেখে প্রোগ্রাম লিখো, দেখে দেখে কিভাবে প্রোগ্রাম লিখতে হয় তোমরা দেখে দেখেই লিখো। তার পরবর্তী ক্লাসে আমরা কোনো একটা প্রোগ্রাম নিয়ে অ্যানালাইসিস মূলক আলোচনা করব। তো আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলবে। ধন্যবাদ তোমাদের।